আচ্ছা, আজকে আমাদের পড়ার যে ব্যাপারটা ছিল, আমরা আগের দিন এমনি কিভাবে পুরা জাইগোট থেকে ভ্রূণ, ভ্রূণ থেকে আস্তে আস্তে পুরা বডিটা আসে, ভ্রূণের ক্রমবিকাশ, সেগুলো আমরা একটু দেখছিলাম। তো ওইখানেই জাস্ট ভিডিওটা দেখাইছিলাম আর বলছিলাম যে আজকে ওই এই প্রজননের ক্ষেত্রে হরমোনের ভূমিকাটা আর অমরা, সেই অমরা নিয়ে বলবো আর কি আজকে, বা প্লাসেন্টা যেটাকে বলি। তো আবার ওই আগের দিনের ভিডিওটা একটু মনে করাই দিচ্ছি আমি, যে এখানে অ্যাকচুয়ালি এই এটা হচ্ছে ডিম্বাণু। এই ডিম্বাণু ফেলোপিয়ান টিউব দিয়ে, এটা ফেলোপিয়ান টিউব বলে বা ফেলোপিয়ান নালী বলে, এই নালী দিয়ে, আর ওটা হচ্ছে শুক্রাণু। ওয়ালাইকুম আসসালাম। এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের মাধ্যমে জাইগোট হয়েছিল। আচ্ছা, এটা একটু আমি কাটাই, এগুলো আমরা আগের দিন যেহেতু দেখছি। এই শুক্রাণু, শুক্রাণুর একটা শুক্রাণুর নিউক্লিয়াস ডিম্বাণুর ভিতরে প্রবেশ করার পর সেই ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে এই শুক্রাণুর নিউক্লিয়াসটা মিলিত হয়ে জাইগোট সৃষ্টি হয়েছিল। এই তারপরে এই জাইগোট সৃষ্টি হওয়ার পর থেকে এই ভিতরে বিভাজন শুরু হয়েছিল। তো এই বিভাজন শুরু হইতে হইতে ওইটা ওই নালী বেয়ে নামতে থাকে আবার নিচের দিকে। এই ভিতরে বিভাজনটা চলতেছে, এই সময় এটার এক এক রকম নাম হয়। এই বিভিন্ন আহ, দশা আছে, এই দশাগুলোর বিভিন্ন টাইপের নাম হয়। তো এইরকম এটা নামতে নামতে জরায়ুর একটা প্রাচীরে গিয়ে, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আটকে যাইতো। এটা নামতেছে এইখানে, নেমে একটা জরায়ুর প্রাচীরে একটা জায়গায় এই স্থাপন হইতো। তো এই ব্যাপারটাকে, এই যে এখানে যে যুক্ত হইলো, ওইটাকে আমরা অমরা বা গর্ভফুল বলি বা প্লাসেন্টা বলে। এবং এটা থেকেই আস্তে আস্তে, এইখানে থেকেই আস্তে আস্তে ওই ভ্রূণটা বিকশিত হয়ে এইখান থেকে আস্তে আস্তে এই ভ্রূণ সৃষ্টি হচ্ছে। ওকে, তাহলে ভ্রূণ এই যে মাঝখানের এই পর্শনটা দিয়ে ওই জরায়ুর প্রাচীরের সাথে বা এই একটা নালী দিয়ে, এই নালীটা দিয়ে ওই জরায়ুর প্রাচীরের সাথে যুক্ত আছে। তো এখন এই অবস্থায় এটাকে ফিটাস বলা হয়, ফিটাস দেহ বলা হয়তো। ওকে, তো এখন এই জরায়ুর প্রাচীরটা কি কি কাজ করতেছে, মানে এই প্লাসেন্টা কি কি কাজ করতেছে, প্লাসেন্টার ভূমিকাটা কি। তো এই ভ্রূণ এই জরায়ুতে ওই যখন ওটা ওই যে নামতে নামতে জরায়ুতে আসলো, তারপর ওই ওই আসার পর এটা 4-5 দিনের মধ্যে ওইখানে আহ, গর্ভফুলটা সৃষ্টি হয়। তারপরে মোটামুটি এই মানে টোটাল যদি প্রথম থেকে টাইম হিসাব করি, তাইলে নিষেকের 12 সপ্তাহের মধ্যে সাধারণত এই ব্যাপারটা ঘটে। এইখানে এসে যে গর্ভফুল সৃষ্টি হওয়াটা, অমরা গঠিত হওয়া, এটা নিষেকের 12 সপ্তাহের মধ্যে ঘটে। তো এরপর এই অমরার সাথে যখন ভ্রূণ বডিটা যুক্ত থাকে, মানে এই বডিটা যখন যুক্ত থাকে, তখন এর মধ্যে দিয়ে যত পুষ্টির আদান প্রদান, সেগুলা মায়ের বডির থেকে আসা যাওয়া হইতে থাকে। সেটা হচ্ছে মায়ের রক্তের মাধ্যমেই ওই ফিটাস, এটাকে এই এরকম শেপে আসার পর এটাকে ফিটাস বলা হয়, ফিটাস দেহ বলা হয়। এই ফিটাসের মধ্যে শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, এগুলা মায়ের রক্ত থেকে ভ্রূণের রক্তে আসে। আবার এটাই এই ফুসফুসের মতো কাজ করবে। এই অমরার মাধ্যমেই মায়ের রক্ত থেকে অক্সিজেন যাবে ওই ফিটাসের বডিতে। আর আহ, আবার ওই ভ্রূণ বা ফিটাস দেহ থেকে কার্বন ডাই অক্সাইড মায়ের রক্তে চলে যাবে। একই সাথে এটা বৃক্কের মতো কাজ করে। যেসব বডির মধ্যে যত আর বর্জ্য পদার্থ সৃষ্টি হবে, সেগুলো আবার এই অমরার মাধ্যমে মায়ের বডিতে যাবে। মানে সব কাজ ওই একটা জায়গা দিয়েই হচ্ছে। ওকে, তো এছাড়া যদি এই ভ্রূণের জন্য গুরুত্বপূর্ণ আর বডিতে কোনো এক্সট্রা কোনো ওই হরমোনাল ইফেক্ট দরকার পড়ে, বা
তখন যদি এই ইয়া ভ্রূণ বা ফিটাস দেহকে সংরক্ষণ করার জন্য যদি কোনো হরমোনের দরকার পড়ে, সেই হরমোনগুলা তৈরি করবে এই অমরা। ওকে, তো এই অমরার মধ্যে প্রচুর পরিমাণে রক্তনালী থাকে। এইটাকে আমি যদি, কারণ বলতেইছি যে যেহেতু ওর হৃৎপিণ্ড হিসেবে এটা কাজ করতেছে এরকম অনেকটা, তাহলে আমি একটু বইয়ের পেজের ছবিটা যদি দেখাই, এই এই পোর্শনটা এই যেখানে যুক্ত হয়ে আছে, আর এইখানে অনেক রক্তনালী থাকে। এই যে CO2 যাবে এটা দিয়ে শিরায়, এটা হচ্ছে ধমনী, এগুলা সব অমরার মধ্যে। এই যে এই জায়গাটা অমরা আর কি। হ্যাঁ, আচ্ছা, এটাকে জুম করে দেখানো এখানে। তো একই সাথে এইখানে এই এই যে নালীটা বেরোয় আসছে এই অমরা থেকে, এটাকেই আমরা অ্যাম্বেলিক্যাল কর্ড বলি, অথবা ওই যে নাড়ি বলি যেটাকে। এই নাড়ির মাধ্যমে মায়ের উম, সাথে এই ভ্রূণের নাভিটা মায়ের ইয়ের সাথে যুক্ত থাকে, এই জরায়ুর প্রাচীরের অমরার সাথে যুক্ত থাকে। ভ্রূণের নাভির সাথে এটা কানেকশন, মানে বডি এই ভূমিষ্ঠ হওয়ার পর এটা কেটে দিতে হয়। ওকে, আচ্ছা, এখন আসি এই, তার মানে অমরা একই সাথে কি গ্রন্থি হিসেবেও কাজ করতেছে, কিছু হরমোনও নিঃসরণ করতেছে। তো এই অমরার থেকে যে নিঃসৃত হরমোনগুলা, এগুলা এই ইয়া স- ভূমিষ্ঠ হওয়ার পরে মাতৃদুগ্ধ উৎপাদনে সহায়তা করবে। একই সাথে ও যে বেরোয় আসবে, ভূমিষ্ঠ যে হবে, আই মিন প্রসবটা ইজি করবে। ওকে, আচ্ছা, এবার আসি আমাদের এইখানে যে ছবিতে, এটা হচ্ছে ভ্রূণের বাইরে যে আবরণীগুলো আছে। ওকে, এই ভ্রূণের বাইরের আবরণী, এটা তো জরায়ুর প্রাচীর, এটা হচ্ছে জরায়ুর প্রাচীর। আর এই যে ভ্রূণের চারপাশে কয়েকটা লেয়ার, এই ভিতরে এটা কিন্তু লিকুইড, নীল যেটা দেখতেছি এটা হচ্ছে লিকুইড। তারপরে পাশ দিয়ে যে লেয়ার গুলো আছে এগুলো হচ্ছে ভ্রূণের আবরণ। তো ভ্রূণের চারদিকে যে আবরণ গুলা, এগুলা হচ্ছে মাতৃদেহের ভিতরেও যাতে সহজে নিরাপদে থাকতে পারে এই ব্যাপারগুলা। তো এইসব এই ভ্রূণের প্রাচীরেরও কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে এই ভ্রূণের এই যে গ্যাসীয় আদান প্রদান, তারপরে পুষ্টি যেগুলা মায়ের বডি থেকে আসতেছে, বা বর্জ্য নিষ্কাশন, এই রেচন পদার্থ নিষ্কাশন, এগুলার ক্ষেত্রে এই প্রাচীরগুলো সহায়তা করতেছে। তাছাড়া বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে ওই ভ্রূণটাকে বাইরের যে কোনো প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করাটাই ভ্রূণ আবরণীর কাজ। তো এভাবে ভ্রূণ প্রায় মোটামুটি 40 সপ্তাহ এই মায়ের গর্ভে থাকবে, এবং তারপরে এই সময় আহ, ওই যে পিটুইটারি গ্রন্থি আর অমরা থেকে হরমোন নিঃসরণ চলতে থাকবে। আর যতই বেশি বেশি ইয়া আসতে থাকবে আর কি, আই মিন এই ডেলিভারি টাইম যত আসতে থাকবে, তখন আস্তে আস্তে এই জরায়ু সংকোচন হইতে থাকবে, এটা সংকোচন হয়ে আসতে থাকবে যাতে ও বেরোয় আসতে পারে বাইরে। ওকে, এবং লাস্টের দিকে আগের দিন বলছিলাম এই বাইরের পর্দাগুলা ফেটে যাবে, ফলে এই লিকুইড গুলা বাইরে বের হয়ে আসে। তো তারপরে ফাইনালি ডেলিভারিটা কমপ্লিট হয়। আচ্ছা, এটা ছিল অমরা কি, অমরার কাজ কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট আসবে। আচ্ছা, এই যে আবার আমি একটু ইয়াতে চলে যাচ্ছি। এই যে এটা নামতে নামতে যে বিভিন্ন শেপ হচ্ছে, এগুলাকে বিভাজন বা ক্লিভেজ বলে। এবং এই লাস্ট পর্যায়ে এসে, এই যে একদম লাস্ট পর্যায়ে এসে এটাকে ব্লাস্টোসিস্ট বলে, এই অবস্থাটাকে ব্লাস্টোসিস্ট বলে। ওকে, আচ্ছা, অমরা থেকে এইটুকুই ছিল। এরপরে যে জিনিস, এরপরে হচ্ছে এই পুরা প্রজনন প্রক্রিয়ায় বিভিন্ন যে আমাদের বডিতে হরমোন গ্রন্থিগুলো আছে, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি, তারপরে শুক্রাশয়ের যে যেটা ছিল টেস্টিস, বা আর ডিম্বাশয়ের যে গ্রন্থি ওভারি, বা শুক্রাশয় ডিম্বাশয় আর কি। তো আর সাথে হচ্ছে অমরা, অমরাও এখানে একটা হরমোন গ্রন্থি হিসেবে কাজ করতেছে। তো এগুলা এইখানে কি কি ভূমিকা রাখতেছে, এক হচ্ছে পিটুইটারি গ্রন্থি হচ্ছে ওই বৃদ্ধি উদ্দীপক হরমোন, তার মানে ভ্রূণের বৃদ্ধিটা নিয়ন্ত্রণ করবে এই পিটুইটারি গ্রন্থি। একই সাথে এই হরমোন এইখান থেকে পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয়, সেগুলা জনন গ্রন্থির বৃদ্ধি, আই মিন এই যে শুক্রাশয় ডিম্বাশয়ের এগুলার বৃদ্ধি,
কাজ নিয়ন্ত্রণ, একই সাথে স্তন গ্রন্থি মাতৃর দেহের ক্ষেত্রে বৃদ্ধি, এটার বৃদ্ধি, সব রকমের বৃদ্ধি, যত টাইপের বৃদ্ধিবর্ধক কাজগুলো আছে সেগুলা এই পিটুইটারি গ্রন্থির হরমোনগুলা করবে। একই সাথে দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ, সেটাও নিয়ন্ত্রণ করবে। আর ওই যে বললাম যে লাস্টের দিকে ডেলিভারির সময় জরায়ুর প্রাচীর যে সংকোচন হয়ে আসবে, এই ব্যাপারটাও কিন্তু পিটুইটারি গ্রন্থি নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, একই সাথে থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইরক্সিন হরমোনগুলো আসে, এই থাইরক্সিন হরমোন এই একই সাথে ম্যাচুরিটি প্রাপ্তি, আই মিন এই যে আহ, দৈহিক মানসিক বৃদ্ধি দুইটাই, একই সাথে বডিতে যে বিভিন্ন কি বলবো যে যৌন লক্ষণ প্রকাশ পাওয়া আর কি, এগুলা প্রকাশ পাওয়াটা নিয়ন্ত্রণ করবে এই থাইরয়েড গ্রন্থি থেকে এই নির্গত থাইরক্সিন হরমোন। হ্যাঁ, বিভিন্ন সেক্সুয়াল আইডেন্টিফিকেশন, এই জিনিসগুলো এই থাইরক্সিন হরমোনই দেখাবে। আই মিন ধর এই যে আহ, 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 ওই দাড়ি গোঁফ উঠা বা এরকম এগুলার ক্ষেত্রেও ভূমিকা থাকবে। আচ্ছা, আর তবে এই দাড়ি গোঁফ গজানো বা গলা শহর পরিবর্তন এগুলাতে বেশি বলছিলাম ওই শুক্রাশয়ের যে টেস্টোস্টেরন আর এন্ড্রোজেন, এইসব হরমোন শুক্রাণু উৎপাদন, দাড়ি গোঁফ গজানো, একই সাথে ওই গলার স্বরের পরিবর্তন, এই জিনিসগুলা নিয়ন্ত্রণ করে। একই সাথে মেয়েদের ক্ষেত্রে যে ডিম্বাশয় থেকে যে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন আসতেছে, সেটা সব টাইপের নারী সুলভ আচরণ, একই সাথে এই গলার ভয়েস চিকন করা বা ত্বক কোমল হওয়া, এই এই ব্যাপারগুলা, একই সাথে এই যে মেনসেচুরেশন বা ঋতুচক্র নিয়ন্ত্রণ, একই সাথে গর্ভাবস্থায় জরায়ু সংকোচন, ভ্রূণ, অমরা এইসবের বৃদ্ধি, এই সব নিয়ন্ত্রণ করবে এই ডিম্বাশয় থেকে নিঃসৃত ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। আর একই সাথে আমাদের যে অ্যাড্রিনাল গ্রন্থিটা ছিল, যেটা বৃক্কের উপর, সেটাও এখানে ভূমিকা রাখবে। সেটাও এই যৌনাঙ্গের বৃদ্ধি, একই সাথে যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করবে। তার মানে দেখতেছি যে সব হরমোন গ্রন্থি মোটামুটি প্রজননে সামান্য হইলেও ভূমিকা রাখতেছে। আহ, অমরা থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেটার নাম, একটা হচ্ছে গোনাডোট্রোপিন আর একটা হচ্ছে প্রজেস্টেরন, যেটা ডিম্বাশয়ের গ্রন্থিগুলাকে উদ্দীপিত করবে, একই সাথে স্তন গ্রন্থির বৃদ্ধি সেটাও নিয়ন্ত্রণ করে। আর বয়ঃসন্ধিকালে যত লক্ষণ প্রকাশ পায় এগুলা ছেলেদের ক্ষেত্রে ওই টেস্টোস্টেরন এন্ড্রোজেন থেকে আসে, আর মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন প্রজেস্টেরন থেকে আসে। উম, আর কিছু বলার আছে কি এখানে? আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই সংজ্ঞাটা মাঝে মাঝে আসে, মেনোপজ। মেনোপজ এটা হচ্ছে যে মেয়েদের একটা নির্দিষ্ট এইজে যাওয়ার পর তাদের পিরিয়ড বা এই ঋতুস্রাব বা ঋতুচক্র যেটাই বলি না কেন, সেইটা মেনসেচুরেশন সেটা অফ হয়ে যায়, এই সময়টাকে বলে মেনোপজ। ওকে, এটার নাম্বারের জন্য এই সংজ্ঞাটা আসে মাঝে মাঝে। নর্মালি এটা 40 থেকে 50 এইজের মধ্যে এই সময়টা আসে আর কি। আর এমনি নর্মাল সময়েও, আই মিন যখন আহ, এই ইয়া প্রেগনেন্সি চলতে থাকে, তখন নর্মাল অবস্থায় এই মেন্সেচুরেশনটা বন্ধ থাকে বা মিন্সটা বন্ধ থাকে। এরপর আবার ডেলিভারির পরে মোটামুটি 1.5 মাস পর থেকে আবার এটা রেগুলারলি শুরু হয়। আচ্ছা, এই ছিল টোটাল এই চ্যাপ্টারের প্রজনন সংক্রান্ত যে কথাবার্তা সেগুলা। এবার লাস্টে রোগ নিয়ে, যেটা এইডস নিয়ে আছে, এইডস নিয়ে তোর আগেও পড়ছিস, খালি একটু ভাইরাসটার গঠনটা আমি একটু দেখাই দিচ্ছি। উম, একটু ওয়েট। কোনটায় যে রাখলাম? এই এইচআইভি ভাইরাসটা দেখতে অনেকটা এরকম, মানে করোনা ভাইরাস তো দেখতে দেখতে এখন তোদের মুস্ত হয়ে গেছে। তো সবগুলা ভাইরাসই দেখতে শেপ মোটামুটি একই রকম।
আচ্ছা, একটু সামনে যাই। এইচআইভি ভাইরাস নর্মালি যে কাজটা করে সেটা হচ্ছে ওই রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট করে দেয়। সো তখন যেটা হয়, আর এই গঠনটা গেল কই, তখন তোর বডিতে নর্মাল সামান্য রোগে মানুষ, যে কোনো রোগ সেটা সামান্য ধরে এমনি কারো ডায়রিয়া হইলো, ওই ডায়রিয়াতেই মারা যাবে এরকম একটা অবস্থা, মানে যে কোনো রোগটাই ইয়া হয়ে যাবে, ওই এক্সট্রিম লেভেলে চলে যাবে, যেহেতু তখন ইয়া থাকতেছে না, বডিতে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। আচ্ছা, আমি একই সাথে এইখানকারটাও দেখাচ্ছি, বইয়ের চিত্রটাও দেখাচ্ছি। এই নর্মাল শেপ এরকমই, এইচআইভি ভাইরাসের নর্মাল শেপটা। আচ্ছা, আমি আরেকটা দেখাচ্ছি, ওয়েট। ওকে, এই এইচআইভি ভাইরাস মোটামুটি দেখতে এরকম। তো তোদের বইয়ে যে চিত্রটা দেওয়া আছে সেটাও একটু কম্পেয়ার করে দেখাই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এই, তো এইখানে এই বাইরের যে দুইটা লেয়ার দেখতেছি, তার মানে আবার আমি একটু ওখানে যাচ্ছি। এই বাইরের যে দুইটা লেয়ার, এই বাইরের দুইটা লেয়ার হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, মানে হচ্ছে এইখানে লিপিড আর মানে লিপিডের সাথে ফসফেট গ্রুপ যুক্ত থাকে, এই জন্য এটাকে ফসফোলিপিড বলে। দুইটা লেয়ার, এই যে, ওকে, দুইটা লেয়ার, এই দুইটাই ফসফোলিপিড লেয়ার। এরপরে মাঝখানে মাঝখানে যে এই অণুগুলা বসানো দেখতেছি, এগুলো হচ্ছে গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন জিপি দিয়ে যেটা লেখা, গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, এই চিত্রটা মাঝে মাঝে আঁকতে আসে আর কি। এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। দেখ গ্লাইকোপ্রোটিনটা কিভাবে যুক্ত, আই মিন ওই ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে প্রবেশ করানো। অবশ্য দুইটা পোর্শন এটার, একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন 120 বলা হয়, নিচের পোর্শন যেটা ভিতরে প্রবেশ করানো সেটাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন 41। এর ভেতরে আবার একটা রিং এর মতো আবরণ আছে, এটা হচ্ছে ক্যাপসিড। ওকে, এটাকে ক্যাপসিড বলে। আর ভাইরাসের মধ্যে এই যে এদের যে আমাদের যেমন ডিএনএ আরএনএ দুইটাই থাকে, ভাইরাসের মধ্যে হয় ডিএনএ থাকে নাহলে আরএনএ থাকে। তো আরএনএ এক সূত্রক, আমরা এটা পরে আসছিলাম, আরএনএ এক সূত্রক। এই যে ভাইরাসের মধ্যে আরএনএ আছে মাঝখানে, ওকে, আরএনএ, এই যে দুইটা আরএনএ দেখাইছে এরকম পেঁচানো। আর এখানে আরো কিছু জিনিস থাকে, এখানে আরেকটা অণু, এটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস, মানে ট্রান্সক্রিপশনে ভূমিকা রাখে। এই জিনিসগুলো অবশ্য ইন্টারে গিয়ে বুঝতে পারবি, আপাতত দরকার নাই। এই হচ্ছে টোটাল মোটামুটি আমাদের ভাইরাসের গঠন। তো এই কাজ, এইডস রোগের রিজন এই এইচআইভি ভাইরাসের কারণেই হচ্ছে। এটার ফুল মিনিংটা পড়া লাগবে। আর এটা হচ্ছে এই কি কাহিনী ঘটায় সেটা একটু আমি এই যে একটু আগে যেটা দেখাইলাম, মানে মেইনলি শ্বেত রক্তকণিকাকে এরা নষ্ট করে ফেলে। শ্বেত রক্তকণিকাকে নষ্ট করে ফেলে, এর ফলেই বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই শ্বেত রক্তকণিকাগুলো এগুলাকেও মেরে ফেলে এই ভাইরাস এসে। নর্মাল অবস্থায় শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করত, কিন্তু যখন এইখানে ভাইরাস এসে আক্রমণ করবে তখন শ্বেত রক্তকণিকা নিজেই নষ্ট হয়ে যাবে আর কি। এই শ্বেত রক্তকণিকাগুলো ধ্বংস করে ফেলতেছে। ওকে, রক্তের মধ্যে যত শ্বেত রক্তকণিকা আছে সেগুলো এই ভাইরাসের আক্রমণে ধ্বংস হয়ে যাচ্ছে, এই তারা শেষ হয়ে যাচ্ছে এবার। তো এইরকম হইলে তো আমাদের বডিতে শ্বেত রক্তকণিকার কাজই ছিল হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। তো এখন যে অবস্থাটা হবে বডিতে, যে কোনো রোগ, খুব সামান্য রোগ, সামান্য সর্দি কাশিতেও সেটা আর সারবে না, সেটা বডির জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়াবে। তো এই এইডস রোগের লক্ষণ এবং একই সাথে কারণ, প্রতিকার, সেটা একটু পড়বি। আহ এটার ফুল মিনিংটা পড়বি। তো আমাদের এই চ্যাপ্টারে আর নতুন কিছু নাই। তো আজকে আমরা নতুন চ্যাপ্টার ধরতেছি না, পরেরটা হচ্ছে জীবের বংশগতি ও বিবর্তন। তো সেটা নোট আমি ইনশাল্লাহ দিয়ে দিব। ওই নোট দিয়ে তারপর আমরা পরের চ্যাপ্টার ওই শুরু করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকিস। আল্লাহ হাফেজ। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।
ওয়ালাইকুম আসসালাম।